নমস্কার, সংস্কৃত ব্যাকরণ গঙ্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে 7টি কৃত্য প্রত্যয় আছে তার মধ্যে আজকে আমরা তব্যৎ প্রত্যয় সম্বন্ধে জেনে নেব। আগের ভিডিওতে আমরা প্রত্যয়ের সামান্য পরিচয় দেখে এসেছি এবং সেখানে প্রত্যয় কাকে বলে, ব্যুৎপত্তি এবং যে প্রত্যয়ের যে ভাগ, এছাড়া যে কীটপ্রত্যয় এবং কীটপ্রত্যয় কাকে বলে ইত্যাদি সম্বন্ধে আমরা আগের ভিডিওয়ে দেখে এসেছি। তো যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা কীটপ্রত্যয় সম্বন্ধে জেনে নেব যে কীটপ্রত্যয় আর কীটপ্রত্যয়ের মধ্যে যে পার্থক্য সেটি কী। এখানে যে কীর্তিং সূত্রটি আছে সেখানে বলা হয়েছে যে ধাতুর উত্তরবিহিত তিন ভিন্ন প্রত্যয়সমূহ কীট সংজ্ঞা হয়, অর্থাৎ ধাতুর পরে যে তিন প্রত্যয় হয়, আমরা জানি যে ভূ ধাতুর পদ, টিপ, তস ইত্যাদি যে 18টি প্রত্যয় আছে, পরসময়ী পদ এবং আত্মনেয় পদ, সেই প্রত্যয়গুলি হয় এবং তারপরে সেই ভবতি, ভবত, ভবন্তি ইত্যাদি রূপ সিদ্ধ হয়। কিন্তু এই যে এই যে 18টি প্রত্যয়, এই প্রত্যয় ভিন্ন যে প্রত্যয়গুলি আছে সেইগুলি কীট সংজ্ঞা হয়। এই কীট তিং সূত্রে বলা আছে, মানে এখানে কীট অতিং মানে তিং নয় এমন প্রত্যয়গুলি কীট সংজ্ঞা হয়, আর সেইগুলি ধাতুর পরে মানে ব্যবহৃত হয়। মানে ধাতুর পরে যে প্রত্যয়গুলি হয় সেইগুলিকে কীট বলা হয় প্রত্যয়, কিন্তু সেই প্রত্যয়গুলি তিং ভিন্ন। তাহলে আমরা কীট তিং সূত্রের অর্থ জেনে নিলাম। এবার তিন ভিন্ন তো বললাম, এবার হচ্ছে আমরা জেনে নেব যে কৃত্য যে প্রত্যয়গুলি সেগুলি কোনগুলি। কৃত্য প্রত্যয় হচ্ছে যেগুলি ধাতুর উত্তর যেসব কীট প্রত্যয় বিহিত হয়েছে, ঠিক আছে, ধাতুর উত্তরে যেসব কীট প্রত্যয় বিহিত হয়েছে। এবার যে কৃত্যাহ সূত্রটি আছে এখানে এই যে কৃত্যা সূত্রটি লেখা আছে, মানে এখানে আমি লিখেছি কৃত্যা, এই 3-1-95 এই সূত্রে, এই কৃত্যা সূত্র থেকে নুল তিচৌ এই সূত্রের আগে পর্যন্ত, অর্থাৎ 3-1-133 অষ্টাধ্যায়ীর এই সূত্র ক্রম এটি। তো এই সূত্রের মধ্যে যে প্রত্যয়গুলি পড়ছে, মানে কৃত্যাহ সূত্র থেকে নুল তিচৌ সূত্রের আগের পর্যন্ত যে প্রত্যয়গুলি পড়ছে সেগুলি কৃত্য প্রত্যয়। তো মানে সব এখানে যে কৃত্য প্রত্যয় সেগুলি কীট প্রত্যয়, কারণ কীটের মধ্যে কৃত্য প্রত্যয় পড়ছে, কিন্তু সব কৃত্য প্রত্যয় কীট প্রত্যয়, কিন্তু সব যে কীট প্রত্যয় সেগুলি কিন্তু কৃত্য প্রত্যয় নয়। আমরা দেখেছি যে কৃত্য প্রত্যয় 7টি: তব্য, তব্বৎ, অনিয়র, কেলিমর, যৎ, নাথ এবং কপ। তো এই 7টি হচ্ছে কৃত্য প্রত্যয়। আর এই যে মানে কৃদন্ত বলা হয়, কৃদন্ত প্রকরণ, তো কীট অন্তে থাকলে তাকে কৃদন্ত প্রকরণ বলা হয়। তাহলে কৃত্য প্রত্যয় অধিকার হচ্ছে অধিকার মানে কোন কৃত্যাহ সূত্র থেকে নুল তিচৌ সূত্রের আগে পর্যন্ত হচ্ছে কৃত্য প্রত্যয়ের অধিকার, মানে এই সূত্রের অধিকার মানে কতদূর থেকে কতদূর পর্যন্ত। তো এর মধ্যে এই 7টি তব্যই প্রত্যয় পড়ছে, যে তব্য, তব্বৎ, অনিয়র, নাথ, যৎ, কপ, কেলিমর, এই 7টি প্রত্যয় কৃত্য প্রত্যয়ের মধ্যে পড়ছে। আর কীর্তিং তো বললাম যে এ থেকে কীর্তিং এর সূত্রানুসারে এখানে কীট সংজ্ঞা হয়েছে। আর কর্তরি কীট, এই সূত্রের অর্থ হচ্ছে কীট প্রত্যয় কর্তরি স্যাৎ ইতি প্রাপ্তে, অর্থাৎ ধাতু সে উত্তর কর্তৃবাচে কীট প্রত্যয় হতে হয়। ধাতুর পরে যে কৃত প্রত্যয়গুলি হয়, এবার বলা হচ্ছে যে মানে আমরা যে ব্যবহার করব কৃত্য প্রত্যয় এবং কীট প্রত্যয় সেগুলি কোন বাচ্যে হয়। কর্তৃবাচ্যে আমরা জানি কর্তৃবাচ্য, ভাববাচ্য এবং কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য, এটি 3 প্রকার বাচ্য হচ্ছে 3 প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য। তো সেই বাচ্যের মধ্যে কোনটিতে কোন প্রত্যয়গুলি হয়। তো এই কর্তরি কীট এই সূত্রানুসারে বলা হয়েছে যে ধাতু সে উত্তর, অর্থাৎ ধাতুর পরে যে কীট প্রত্যয়গুলি হয় সেগুলি কর্তৃবাচ্যে হয়, ঠিক আছে। আর আমি বলেছি যে কৃত্য প্রত্যয় কিন্তু মানে সব কৃত্য প্রত্যয় কীট, তাহলে তো এখানে বলছে যখন কীট প্রত্যয়গুলি কর্তৃবাচ্যে হবে তাহলে কৃত্য প্রত্যয়গুলিও কর্তৃবাচ্যে হবে।
এই থেকে আমরা জানলাম কর্তরি কিত। কিন্তু এইখানে যে সূত্রটি আছে তয়োরেব কীর্তক্ত খলর্থাহা, এই সূত্রে কি বলছে? এখানে বলছে যে এতে ভাব কর্মণ রেব সুহু, অর্থাৎ এই যে কীর্ত প্রত্যয় এবং ত এবং খল প্রত্যয়গুলি কর্মবাচ্যে এবং ভাববাচ্যে হয়। তাহলে এখান থেকে নিষেধ করে দিল এই সূত্র যে কর্তরি কীতে যে বলছিল কীট প্রত্যয়গুলি কর্তৃবাচ্যে হবে, আর কীট প্রত্যয় মানে কীর্ত প্রত্যয়গুলিও কীট প্রত্যয়, তাহলে সেগুলিও বলেছিল কর্তৃবাচ্যে হবে। কিন্তু এই তয়োরেব কীর্তত্ব খলত্তাহা এই সূত্র বলে দিচ্ছে যে না, কীর্ত প্রত্যয় এবং ত ও খল এই প্রত্যয়গুলি অর্থাৎ 9টি, মানে এখানে 7টি আর এখানে 8 9, এই 9টি প্রত্যয় কর্মবাচ্যে এবং ভাববাচ্যেই হবে, এগুলি কর্তৃবাচ্যে হবে না। এটি হচ্ছে নিষেধ সূত্র করে দিচ্ছে। আর এখানে কীর্তের জন্য মানে এই সূত্রের জন্য এই মানে কীর্ত প্রত্যয় ব্যবহার করার জন্য এই সূত্রটি আসছে যে তয়োরেব কীর্তত্ব খলত্থাহা। এই সূত্রগুলি মনে রাখতে হবে, যে কীর্ত প্রত্যয় প্রকরণ পড়ার সময় এই সূত্রগুলি অবশ্যই মনে রাখতে হবে, কারণ আমাদেরকে এই প্রত্যয়গুলি যদি আমরা ভালো করে না পড়ি, না বুঝি, তাহলে আমাদের অসুবিধা হবে। তো সেই জন্য আমাদেরকে ভালোভাবে এই সূত্রের সাহায্যে মানে সূত্রগুলি মনে রাখলে এই প্রত্যয়ের যে প্রকরণটি এটিও ভালোভাবে মনে থাকবে। এবার দেখে নেব, আমরা কীর্ত প্রত্যয় দেখে নিলাম যে এর সামান্য পরিচয়, যে কি কোন অর্থে মানে কোন বাচ্চাগুলো ব্যবহার হয় এবং কাকে বলে। এবার আমরা কীর্ত প্রত্যয়ের মধ্যে অন্যতম হচ্ছে তব্বৎ প্রত্যয় সম্বন্ধে আজকে জেনে নেব। আর এই সূত্রটি হচ্ছে তব্বৎ তব্বানিয়রহ, তব্বৎ তব্বানিয়রহ, এই সূত্র 3-1-96। এই সূত্রটি এখানে বলছে যে ধাতুসে উত্তর এই তব্বৎ তব্বৎ এবং অনিয়র প্রত্যয় হয়। ধাতুসে উত্তর তব্বৎ এবং অনিয়র প্রত্যয় হয়, এই 3টি প্রত্যয় হয় ধাতুর পরে, এবং সেগুলি কোন বাচ্চা হয়? তো কর্মবাচ্যে এবং ভাববাচ্যে। তয়োরেব কীর্তত্ব খলত্তাহা এই সূত্রানুসারে। তব্বৎ আর তব্য এইটি একই, মানে এইটি বেদের ক্ষেত্রে ভিন্ন, কারণ সেখানে স্বরের পার্থক্য হয়, কিন্তু লৌকিকে এই দুটি মানে দুটি এই প্রত্যয় একই অর্থে ব্যবহার করা হয়। কারণ তব্যতে ত যদি আমরা ইৎসঞ্জা করি তাহলে তব্যই অবশিষ্ট থাকে, আর তব্য তো তব্যই অবশিষ্ট আছে, এখানে কিছু ইৎসঞ্জা হবে না। তাহলে তব্বৎ এবং তব্য একই প্রত্যয় হওয়ার জন্য এখানে আমরা তব্বতই গ্রহণ করব, এবং তয়ের ইৎসঞ্জা হবে কোন সূত্রানুসারে? তো সেটি হচ্ছে হলন্তম সূত্রানুসারে তয়ের ইৎসঞ্জা হবে। কিন্তু অনেকের মনে হতে পারে যে আমরা যখন সুবন্ত প্রক্রিয়া পড়ছিলাম তখন হলন্তম সূত্রানুসারে তয়ের ইৎসঞ্জা হয়নি, কারণ ন বিভক্ত তুষ্মাহর সূত্র সেখানে নিষেধ করেছিল। এটা স্বাভাবিক, অনেকের মনে প্রশ্ন হতে পারে। তো তার উত্তরে বলবো যে এখানে ত হচ্ছে এই তব্বৎ এই প্রত্যয়টি কিন্তু সুবিভক্তির প্রত্যয় নয়, এটি ভিন্ন প্রত্যয় হওয়ার জন্য এখানে হলন্তম সূত্রানুসারে তয়ে ইৎসঞ্জা হবে। আর যদি এটি সুবিভক্তি হতো তাহলে তয়ে ইৎসঞ্জা হতো না, নবিভক্ত তুষ্মাহার সূত্রানুসারে। আশা করি বুঝতে পারা গেল যে কেন হলো না তয়ের, মানে কেন হতো না সুবিভক্তি হলে তয়ের ইৎসঞ্জা, আর এখানে কেন হয়েছে। এবার তব্বৎ প্রত্যয় কোন অর্থে ব্যবহার করা হয়? তো ঔচিত্য, আদেশ, অনুজ্ঞা অর্থে ব্যবহার করা হয়। অর্থাৎ ঔচিত্য, কোনো কিছু বলা হচ্ছে যে এটি করা উচিত, এটি করা উচিত নয়, এরকম যখন নির্দেশ দেওয়া হয়, তারপর কোনো কিছু আদেশ করা হচ্ছে যে এটি করো না এরকম, বা অনুজ্ঞা করা হচ্ছে, তখন এইগুলি তব্বৎ এই প্রত্যয় যদি ব্যবহার করা হয় এইসব অর্থে ব্যবহার হয়। আর এটি যদি আমরা ধাতুর অর্থে ব্যবহার করি, মানে কোন কালে যে লয় যে কালগুলি আছে, তো সেটি ভবিষ্যৎকাল বিধিলিঙ্গে হবে। বিধিলিঙ্গে যে লকারের রূপগুলি ব্যবহার করি আমরা যে অর্থে, সেই অর্থে এখানে তব্বৎ প্রত্যয় ব্যবহার হবে।
আর বললাম যে তব্বত প্রত্যয়গুলি কর্মবাচ্য এবং ভাববাচ্যে প্রযুক্ত হয় তয়োরেব কীর্তক্ত খলত্যাহার সূত্র অনুসারে। এটা মনে রাখতে হবে যে কোন সূত্র অনুসারে তব্বত প্রত্যয়গুলি ব্যবহার হয় কর্মবাচ্যে এবং ভাববাচ্যে, তো তয়োরেব কীর্তক্ত খলত্যাহার এই সূত্র অনুসারে। আর তব্বত প্রত্যয়ের সূত্র হচ্ছে তব্বত তব্বানিয়রহ, এই সূত্র অনুসারে বলা হয়েছে যে ধাতুর উত্তর এই তব্বত তব্য এবং অনিয়র প্রত্যয় হয়। এবার আমরা দেখেছি যে রূপ পট ধাতু যে যেমন পঠিতব্য হয়, এখানে এই যে হর্ষ ইকার, এই হর্ষ ইকারের যে এটি কীভাবে হয়, মানে কি করে আসছে, মানে কি করে হয়, তখন হচ্ছে গিয়ে যে ধাতু হচ্ছে 3 প্রকারের, সেট, অনিট এবং বেট, এই 3 প্রকারের ধাতু। যখন সেট ধাতু হবে তখন ইটের আগম হবে, অর্থাৎ এই পট ইট হয়ে এই যে পট ইট, তো এখানে ঠ এই হর্ষই, তো এটি হচ্ছে পট ইট তব্য, এরকম হবে। আমরা যখন যে এর যে রূপ কিভাবে হচ্ছে পরপর সিদ্ধ করে যখন দেখাবো তখন আমরা দেখে নেবো। এখন আমরা বুঝে নেবো এভাবে, আর পরে আমি তখন অন্য ভিডিও তখন এই কি করে পর থেকে পঠিতব্য এই রূপটি হচ্ছে সেটি আমি সিদ্ধ করে দেখিয়ে দেবো সূত্র পরপর অনুযায়ী। তাই সেট হলে ইটের আগম হবে, ইটের আগম হলে এই যে পট পঠিতব্য হবে, মানে ইট আগম হলে পট ইট তব্য, এই ইটের টয়ের ইট সঞ্জা হয়ে যাবে আর ই থাকছে তাহলে হর্ষইকার, তাহলে যুক্ত হয়ে পঠিতব্য হচ্ছে। তাহলে সেট যদি হয় ধাতু তাহলে ইট আগম হবে, আর যদি অনিট হয় ধাতু যদি অনিট হয় তাহলে ইটের নিষেধ, অর্থাৎ ইট সেখানে হবে না। আর যদি বেট হয় তাহলে ইট বৈকল্পিক হবে, অর্থাৎ বিকল্পে, মানে এখানে দুটি হবে রূপ, ইট হবে আবার ইট হবে না, ইট যুক্ত হয়ে রূপ হবে আবার ইট যুক্ত হয়ে রূপ হবে না। তাহলে আমরা দেখে নিলাম যে ধাতু সেট যদি ধাতু হয় তাহলে ইটের আগম হবে, যদি সেট ধাতু যদি অনিট হয় তাহলে ইটের নিষেধ হবে, আর যদি ধাতু বেট হয় তাহলে ইট বৈকল্পী অর্থাৎ বিকল্পে হবে। আর এই তব্বত প্রত্যয়গুলি যোগ্যতা অর্থে হয়, মানে ভাব অর্থ, আর যদি ভাব অর্থে হয় তাহলে মানে যদি ক্রিয়া অর্থে ব্যবহার করা হয় তখন বিধিলিঙ্গে হয়, অর্থাৎ যখন রূপ ব্যবহার করব আমরা, যেমন যে লকারের রূপগুলি তখন বিধিলিঙ্গ হবে, আর যদি প্রত্যয় ব্যবহার করি তখন তব্বত প্রত্যয় হবে। আর এই তব্বত প্রত্যয়গুলি 3 লিঙ্গেই প্রযুক্ত হবে, 3 লিঙ্গেই প্রযুক্ত হবে। পুংলিঙ্গ যদি হয় তাহলে রামবৎ রূপ হবে, আর স্ত্রীলিঙ্গ হলে রমাবৎ বা লতাবৎ, আর নপুংসক যদি লিঙ্গ হয় তাহলে ফলবৎ। ঠিক আছে, তাহলে এখানে এই যে পঠ, আমরা এই পঠিতব্য হয়েছে, যদি রামবৎ হয় তাহলে পঠিতব্য হবে, আর যদি স্ত্রীলিঙ্গে হয় তাহলে রমাবৎ পঠিতব্যাহা হবে, আর যদি নপুংসক লিঙ্গ হয় তাহলে ফলবৎ অর্থাৎ পঠিতব্যম, এরকম রূপ হবে। এবং এটি মনে রাখতে হবে যে তব্বত প্রত্যয় যদি হয় তাহলে 3 লিঙ্গেই হবে, আর 3 লিঙ্গ অর্থাৎ পুংলিঙ্গও হবে, স্ত্রীলিঙ্গও হবে এবং নপুংসক লিঙ্গেও হবে। আর একটি মনে রাখতে হবে যে এখানে যদি তব্বত প্রত্যয়গুলি ব্যবহার করা হয়, যদি কর্মবাচ্য হয় তাহলে কর্ম অনুসারে সেগুলি বিশেষণ হবে, অর্থাৎ কর্ম তখন বিশেষ্য হয়ে যাবে, অর্থাৎ কর্মপ্রধান হবে কর্মবাচ্যে। কর্মবাচ্যে কর্মপ্রধান হওয়ার জন্য যে তব্বত প্রত্যয় ব্যবহার করা হবে সেইটি ক্রিয়ার সাথে সেটি তব্বত প্রত্যয় যে ব্যবহার হবে পঠিতব্য, তখন এই পঠিতব্যটি, এই যে আমরা রূপ বানিয়েছি পঠিতব্যটি তখন বিশেষণ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কর্মের এটি বিশেষণ হবে যদি কর্মবাচ্য হয়, আর ভাববাচ্যে যদি হয় তাহলে প্রথম আর এক বচনে রূপ হবে ভাববাচ্যে, নপুংসলিঙ্গ যে তখন প্রথম আর এক বচনের রূপ হবে এবং ভাববাচ্যে ক্রিয়ায় প্রধান হবে, অর্থাৎ তব্বত প্রত্যয়যুক্ত যে শব্দটি হবে সেটি প্রধান হবে। তাহলে আমরা দেখলাম যে ধাতু যদি সেট হয় তাহলে ইটের আগম হবে, যদি সেট না হয় অনিট হয় তাহলে ইট নিষেধ হবে, অর্থাৎ সেখানে ইট হবে না, তাহলে তখন হবে পচ যদি হয় তাহলে হচ্ছে গিয়ে কি হবে, এবং গম ধাতু হলে কী হবে সেই রূপগুলি, সেগুলি তো আপনাদেরকে নিজেকেই বলতে হবে যে কি হবে। একটা তো আমি বললাম যে পট হলে পঠিতব্য হবে, কিন্তু যদি পচ হয়, গম হয়, ভূ ধাতু হয়, তা এর রূপ কেমন হবে বলতে হবে।
এরপর আমরা দেখে নেব উচিত, যোগ্যতা, অর্থোপযুক্ত হলে লকারে বিধিলিঙ্গে হবে। বিধিলিং হলে কর্তৃবাচ্য হবে, মানে কর্তৃবাচ্য থেকে যখন বিধিলিঙ্গে থাকবে কর্তৃবাচ্য থেকে তখন আমাদেরকে তব্যৎ প্রত্যয় দিয়ে সেইটিকে কর্মবাচ্য এবং ভাববাচ্যে করতে হবে। বিধিলিঙ্গে ক্রিয়াপদ, বিধিলিঙ্গে ক্রিয়াপদ হয়ে থাকে, ঠিক আছে। বিধিলিঙ্গে সেই এই পদ, এই ধাতুটি তখন ক্রিয়াপদ হয়ে থাকে, কিন্তু যখন তব্যৎ প্রত্যয় হয় তখন সেটি বিশেষ্য বা বিশেষণ হয়ে যায়, বিশেষ্যের বিশেষণ হয়ে যায়। যদি তব্যৎ প্রত্যয় হয় তাহলে মানে কোনো ধাতু, এই পদ ধাতুর সাথে যখন তব্যৎ প্রত্যয় হবে তখন সেটি বিশেষ্যের বিশেষণ হয়ে যাবে। অর্থাৎ যদি আমরা বলি যে পুস্তকং পঠেত, তখন হয়ে যাবে হয়ে যাবে তেন পুস্তকং পঠিতব্য, কর্মবাচ্য পঠিতব্য, অর্থাৎ পঠিতব্যম হয়ে যাবে। কারণ পুস্তক এই শব্দটি নপুংসকলিঙ্গ হওয়ার জন্য তারই সেটি একবচনে, প্রথমা একবচনে হওয়ার জন্য তব্যৎ প্রত্যয় যখন পঠ যুক্ত হবে, পঠযুক্ত তব্যৎ, তখন পঠিতব্যম হয়ে যাবে। কারণ পুস্তকেরই সেটি বিশেষণ হয়ে যাবে, সেই জন্য বিশেষ্য, অর্থাৎ পুস্তকম এইটি বিশেষ্য এবং সেটি যে বচন লিঙ্গতে থাকবে এই বিশেষণটি সেই বচন লিঙ্গেই হয়ে যাবে। ফলে পুস্তকম এর বিশেষ্য আর এর বিশেষণ হয়ে যাবে পঠিতব্যম। তো সেটি এক বচনে থাকার জন্য পঠিতব্যম এক বচনে হয়ে যাবে। এটি হচ্ছে পার্থক্য, যে এই ধাতুর সাথে এই ধাতু যখন লকারের কীরকম রূপ হবে এবং তব্যৎ প্রত্যয় হলে কী রকম রূপ হবে, এটি হচ্ছে পার্থক্য। যে যদি ধাতুর রূপ থাকে, আচ্ছা লকারের রূপ থাকে, তখন বিধিলিঙ্গে হবে এবং ক্রিয়াপদটি সেটি ক্রিয়াপদ রূপে থাকবে। আর যদি তব্যৎ প্রত্যয় হয় তাহলে সেটি বিশেষ্যের বিশেষণ হয়ে যাবে এবং সেখানে সেই বিশেষ্য অনুসারে সেটি ব্যবহৃত হবে, প্রয়োগ করা হবে। এখানে আমরা দেখে নেব কয়েকটি উদাহরণ। বক্তব্যাহা, মাসাহা, এটি কর্মবাচ্য। এখানে মাসাহা এটি আছে প্রথমার বহুবচনে, সেই জন্য এই বক্তব্যাহা এটিও প্রথমার বহুবচনে ব্যবহৃত হয়েছে, কারণ এটি কর্ম। মাসাহা এটি কর্ম আর এর বিশেষণ হয়েছে বক্তব্যাহা। আর এখানে কর্ম প্রধান, সেই জন্য এটি প্রধান হওয়ার জন্য এর বিশেষণ হয়েছে বাক্যে, আর এটি কর্মবাচ্য আছে। এরপরে হচ্ছে কর্তব্যম, কর্ম, এটি নপুংসক লিঙ্গে আছে আর কর্ম এখানে প্রধান। আর এখানে প্রথমা এক বচনে থাকার জন্য এটিও কর্তব্যম, এটিও প্রথমা এক বচন হয়েছে আর কর্মের এটি বিশেষণ। গন্তব্যা, নগরী, স্ত্রীলিঙ্গে, তাই গন্তব্যা এটি নগরীর বিশেষণ হয়েছে, সেই জন্য এই নগরীর যে লিঙ্গে যে বিভক্তিতে আছে গন্তব্যও সেই লিঙ্গে সেই বিভক্তিতে হয়েছে। কর্মবাচ্যে কর্মের অনুসারে লিঙ্গ বচন কারক হবে আর কর্তায় তৃতীয়া হবে, কর্মে প্রথমা। আর ক্রিয়া কর্ম অনুসারে হবে, অর্থাৎ কর্ম সেখানে বিশেষ্য আর ক্রিয়াটি সেখানে অর্থাৎ তব্যযুক্ত সেই শব্দটি সেটি কর্মের বিশেষণ হবে। যেমন তেন পুস্তকানি পঠিতব্যানি, ময়া কার্যং কর্তব্যম, এগুলি যেমন এর কার্যটি প্রধান এবং এটি কর্মবাচ্য থাকার জন্য এটি কর্তব্যম, এটি এর বিশেষণ হয়েছে কর্তব্যম, এবং কার্যম এটি প্রথমা এক বচনে থাকার জন্য কর্তব্যম এটিও প্রথমার এক বচনে হয়েছে। এখানেও সেরকম পুস্তকানি পঠিতব্যানি, বহুবচনে থাকার জন্য পঠিতব্যানিও বহুবচন হয়েছে এবং পুস্তকের এটি বিশেষণ। আর ভাববাচ্য যদি হয়, ভাববাচ্য হলে কর্তায় তৃতীয়া হবে আর নপুংসকলিঙ্গ এক বচনে হবে, তব্যৎ অনিয়র প্রত্যয়। যখন আমরা অনিয়র প্রত্যয় দেখবো তখন দেখবো। আর এখানে তব্যৎ প্রত্যয় সেটি নপুংসকলিঙ্গে এক বচনে হবে।
উদাহরণ যেমন তেন হসিতব্যম, ময়া স্থাতব্যম। হসিতব্যম এটি নপুংসকলিঙ্গে একবচন হয়েছে, কারণ ভাবাচে কর্ম উজ্জ থাকে, সেখানে কর্তায় তৃতীয়া থাকে কিন্তু কর্ম সেখানে থাকে না, সেই জন্য এখানে ক্রিয়াপদটি যেটি তব্যযুক্ত হয়েছে হস ধাতুর সাথে সেটি হসিতব্যম অর্থাৎ নপুংসকলিঙ্গে একবচনে আছে, এইখানেও তাই স্থাতব্যম। আর ময়া এটি কর্তায় অর্থাৎ কর্তাদের তৃতীয়া হয়েছে। তো আজ আমরা দেখে নিলাম যে তদ্বৎ প্রত্যয়ের কর্মবাচী এবং ভাববাচী কীভাবে ব্যবহার করা হয়। আরও উদাহরণ আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। এখন যাদের আশা করি প্রত্যেকেরই বুঝতে সুবিধা হয়েছে, যদি কোথাও অসুবিধা থাকে তখন আমরা উদাহরণের মাধ্যমে সেই অসুবিধা যেখানে হচ্ছে সেগুলিকে আমরা আরও ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবো এবং আমরা মনে রাখতে পারবো যে হ্যাঁ কীভাবে সেগুলিকে আরও আমাদের কাছে সহজ হয়ে উঠতে পারে এই বিষয়গুলি। আরেকবার দেখে নিই যে আমরা এখানে যেমন কয়েকটি বিষয় মনে রাখার বিষয়, যেখানে ধাতু সেট হলে ইট আগম হবে, অনিট হলে ইটের নিষেধ হবে এবং বেড হলে বৈকল্পিক হবে। তারপর এটি যোগ্যতা আত্মীয়, অর্থাৎ বিধিলিঙ্গে আমরা যখন কোনো বাক্য ব্যবহার করি এবং সেখানে ক্রিয়াপদ থাকে, যখন বিধিলিঙ্গে ব্যবহার করি যে অর্থে আমরা বিধিলিঙ্গ রূপটি করি, তো সেই অর্থেই এইখানে মনে রাখতে হবে যে তদ্বৎ প্রত্যয় হবে সেই অর্থে। বিধিলিঙ্গের রূপটি হচ্ছে গিয়ে আমরা যদি ভূ ধাতু নিই, ভবেত, ভবেতাম, ভবেয়ুহু, ভবেহ, ভবেতম, ভবেত, ভবেয়ম, ভবেব, ভবেম, এই রূপটি আমরা যে অর্থে ব্যবহার করি ক্রিয়াপদে যখন বাক্য আমরা তৈরি করি, তো সেই অর্থে এখানে তদ্বৎ প্রত্যয়টি হবে। আজ আমরা তদ্বৎ প্রত্যয় সম্বন্ধে জেনে নিলাম, আশা করি প্রত্যেকের ভালো লেগেছে এবং প্রত্যেকের কাছে এটি বুঝতে সুবিধা হয়েছে। এবং পরের ভিডিওতে আমরা অনিয়ের প্রত্যয় সম্বন্ধে জেনে নেব এবং অন্যান্য যে কৃত্য প্রত্যয়গুলি আছে সে সম্বন্ধেও আমরা জেনে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক করতে ভুলবেন না।